টক শো ডায়ালগ ফর ডেমোক্রেসি ডিডি। প্রিয় দর্শক, চ্যানেল 16-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে ডায়ালগ ফর ডেমোক্রেসি, আমাদের নিয়মিত অনুষ্ঠান। আর দেশে বিদেশে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে এবং আগামীতে যারা যুক্ত হবেন, কিছুক্ষণ পর যারা হবেন এবং ভবিষ্যতে যারা ইউটিউবে বা অন্য কোনো চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান অর্থাৎ প্রতিদিনের অনুষ্ঠানেই আমাদের একজন করে অতিথি থাকেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করেন। আপনারা আপনাদের মতামতগুলো আমাদের স্ক্রিনে আমরা শো করে থাকি এবং সেই মতামতগুলো নিয়েও আমরা কিছুটা কথা বলে থাকি। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো নিয়ে কথা বলব। এছাড়া আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। কিছু, কিছু আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে থাকে। আর বাংলাদেশ প্রসঙ্গে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম সেটি নিয়ে আমরা কথা বলি। এই ছাড়া বাংলাদেশে যে এখন ধর্ষণের রাজত্ব কায়েম হয়েছে প্লাস বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি, কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, কি হবে ভবিষ্যতে এগুলো নিয়েও আমরা কথা বলবো। আরেকটু বলে নেই আপনারা আমাদের লাইভটি যদি পারেন অনেক শেয়ার করে দিবেন তাহলে অন্য দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হতে সুবিধা হবে। আমরা এখন আজকের অতিথি যিনি তাকে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত করে নিচ্ছি। তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত। তাকে আমরা যুক্ত করে নিচ্ছি। জি, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। জি, জি। আমাদের এই অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি আপনি আমাদের দর্শক অনেকে যুক্ত হবেন। তাদের মতামত সহ আমরা আলোচনা করার চেষ্টা করি। জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলো আমাদের থাকে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির আলোকেই আমরা কথা বলবো এবং শুনবো আপনার মূল্যবান বক্তব্য। সেটি হচ্ছে আমি যদি কিছু ধারণা দিতে থাকি আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে বাংলাদেশের ধর্ষকের সংখ্যা বেড়ে গেছে এবং মাগুরার যে শিশু আছিয়া তার আর্তনাদ চলছে। মাদারীপুরে ৩ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে কিছু কথা আপনার শুনতে চাইব। নির্বাচন কি আগামীতে আদৌ হবে নাকি? এবং নতুন দল তৈরি হয়েছে একটা এনসিপি। তাদের ভবিষ্যৎ কি শ্বেতপত্র প্রকাশ হয়েছে বাংলাদেশে এবং সেখানে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার, সেটি উঠে এসছে এবং তারা সেটা বলছেন। এখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে পতিত সরকার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে এখন দেশে। এই যে কিভাবে সম্ভব দেশে এখন বিনিয়োগ হচ্ছে, সেনাপ্রধানের 25শে ফেব্রুয়ারির বক্তব্য সহ কিছুটা আলোকপাত করব। আমি কিছুটা কথা বলে সময় নিচ্ছি। আমাদের দর্শকবৃন্দ যুক্ত হচ্ছেন। একটু পরেই যদি আমরা মূল কথা শুরু করি তাহলে আমাদের অনেক দর্শক আশা করছি দেখতে পাবেন। আপনি আ ঠিক আছে, শুরুতে আপনি আপনার একটা বক্তব্য আমরা শুনতে চাই। ওভারঅল একটা ব্রিফিং যদি আপনি দেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনার কেমন লাগছে? জি। ধন্যবাদ। আপনি যদি সংক্ষিপ্তভাবে বলতে চান, এক কথায় ভয়াবহ। আর যদি একটু ব্যাখ্যা করে বলতে বলেন, আমি আসলে একটু আগে একটা পত্রিকা দেখছিলাম। আমি খুবই আশ্চর্য হলাম যে ১১ সদস্য বিশিষ্ট জি, জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতায় এসেছিলেন এবং জি। তারা দুদিন থেকে গেছেন। কিন্তু তিস্তার পানি নিয়ে, যেটি নিয়ে বাংলাদেশের রাজনীতি সরগম, সেটি নিয়ে তারা নতজানু হয়ে ইউনূস সরকার বা তাদের দোসররা একটি কথা উচ্চারণ করেনি। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। আচ্ছা। সেটি না ঠিক হচ্ছে আছে। যে জি, জি প্লিজ। জি, জি, সেটি হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন দেশের অবস্থাটি কেমন? জি। আমি আসলে আপনিও সম্ভবত ৭১ সনে আমরা হয় খুব ছোট ছিলাম বা অনেকের জন্ম হয়নি। জি, আমি ছোট সেই ছিলাম। সময়টিতে সেই সময়টিতে পাক হানাদার বাহিনীর দোসররা, বিশেষ করে যারা এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস, জামাতিরা, তারা যে কাজটি করেছে ২৪-২৫-এ এসে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি জিজ্ঞেস করতে পারেন কি জন্য কথাটি বললাম, সেটি হচ্ছে যে আপনি যদি দেখে থাকেন যে তারা কি করত, সেই রাজাকাররা বা আল বদর, আল শামস, জামাতে ইসলামী, তারা করতে কি বলতো, ওই বাসায় মুক্তিবাহিনী লুকিয়ে আছে, মুক্তিবাহিনীর কেউ লুকিয়ে আছে অথবা সহযোগী, কিংবা ওই বাসায় মহিলা বা মেয়ে আছে, তারা পাকিস্তানিদের যে খবর দিত, তারা তাদেরকে ধরে নিয়ে যেত, অত্যাচার অবিচার সবই করত। তারপরে যদি দেখেন তারা বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিত ৭১-এ পাক হানাদার বাহিনী তাদের সহযোগিতা নিয়ে, লুণ্ঠন করত, হত্যা করত,
এগুলো কাজগুলো যদি আমি 24-25 এসে দেখি, তাহলে নতুন রাজাকারদের দেখতে পাবো। এই আচ্ছা। রাজাকাররা 71-এর রাজাকাররা যে কাজটি করেছে সেই জি, কাজগুলি করে যাচ্ছে, এবং সেটা মিলিয়ে দেখতে পারেন আপনি। তারা একটা সুন্দর একটা নতুন নাম দিয়েছে, তারা জি, বলে মব জাস্টিস। অর্থাৎ যে এইটা মবের মাধ্যমে একটা সুবিচার করা হয়েছে, এই ধরনের শব্দকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে মব অ্যাটাক, মব কিলিং, মব ভায়োলেন্স, এগুলো হতে পারে। আজকেও দেখতাম জি, একজন উপদেষ্টা বলেছে মব জাস্টিসের মাধ্যমে এগুলো হচ্ছে। তারাই যদি জি, জি, জাস্টিস বলে, তখন তাহলে জি, তো সবাই উৎসাহিত করবে, কারণ সুবিচার প্রতিষ্ঠা হচ্ছে। সুতরাং এই জি। দিকগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং দেশের মানুষ বলা শুরু করেছে, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আচ্ছা, তিস্তার কথাটা আপনি বলেছেন, শেখ হাসিনার সময় ভালো ছিলাম সেটা বলছে অনেকেই। তিস্তার কথাটা আপনি বললেন যে নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন 11 সদস্যের। ভারতের সাথে তো আমাদের চোখে চোখ রেখে কথা বলার কথা, এবং আমরা সেটা যে কারণে বাংলাদেশের মানুষ এখন ক্ষুব্ধ হয়ে আছে, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভারতের সাথে আমাদের কোনো পণ্য আমদানি রপ্তানি চলবে না। ভারতের পণ্য আমরা বর্জন করব এবং ভারতের সাথে সবকিছু নিয়েই চোখে চোখ রেখে কথা বলবো। এখন আপনি যে কথাটি বললেন সেটা তো হতাশাজনক। তাহলে তো চোখে চোখ রাখা হলো না আমাদের। আমরা তো কথা আমরাও তো থেকে সরে হতাশ যাচ্ছি। যে মুখে যেটা শুনি, কাজে সেটা জি, দেখি না। এবং এটাই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। যেখানেই যাই ঘটুক না কেন, ওই নন্দ বেটাই চোর, কিংবা জি। সর্বদোষ ওই নন্দ ঘোষেরই। কারণটি নন্দ হচ্ছে ঘোষ। ডক্টর ইউনূস যা বললেন গত একটি বিবিসির সাক্ষাৎকারে, জি, সত্যিকার অর্থে তার জনপ্রিয়তা দিন দিন কমছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। জনপ্রিয়তা আদৌ আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। কিন্তু তিনি বলছেন যে পতিত সরকারের দোসররা এই কাজগুলো করছে। জি, যারা, যাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে, কিংবা দেশের মধ্যে আত্মগোপন করে রয়েছেন, কিংবা যারা বিনা বিচারে বিনা অপরাধে জেল খাটছেন, তারাই নাকি এগুলো জি, করছেন। এগুলো হচ্ছে ওনার হয়তো রাজনীতির যখন শেষের দিক চলে আসে, তখন জি। সেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এই ধরনের কথা বলেন। তো উনি এই 6-7 মাসে বুঝতে পেরেছেন ওনার দিন আর বেশি দিন নেই। আচ্ছা, আরেকটা কথা বলি। আপনি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কথা যেহেতু আনলেন, সেটি হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে আপনারা বা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার প্রচুর অর্থ বিদেশে পাচার করেছে এবং সেটার একটা হেভি অ্যামাউন্ট শ্বেত পত্র প্রকাশ করেছেন যিনি আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন এবং তিনি জানেন কোথায় কিভাবে টাকাগুলো পাচার হয়েছে। এখন প্রধান উপদেষ্টা বলছেন সেই টাকাগুলো আপনারা বাংলাদেশে এখন বিনিয়োগ করছেন সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্যান্য মব জাস্টিস আপনি যেটা বললেন সেটি করার ক্ষেত্রে আপনারা বাংলাদেশের পরিস্থিতিটা এখন অচল করে দিচ্ছে, অস্বাভাবিক করে দিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি প্রধান আসলে উপদেষ্টার আপনাকে এই বক্তব্য। প্রশ্নটা করতে চেয়েছিলাম যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বা তার টিম যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টটি আপনি পড়েছেন কিনা, পুরোটা। যদি পুরোটা না, পড়ে না, না। থাকেন তাহলে বুঝবেন। হ্যাঁ, আমি জানি, কারণ পুরোটা তবে না কিছু, কিছু পড়লে জেনেছি যে প্রচুর অর্থ যে বিদেশে পাচ্ছে, এটা তো বলেছে কিছু অনেক কিছু দেশের। জেনেছেন যেগুলো মিডিয়াতে এসছে হেডলাইন্স হিসেবে, জি, কিন্তু জি, জি। তার ভিতরের কি লেখা আছে সেগুলো পড়েননি। জি না। তিনি কি একজন মানুষকেও বলেছেন যে ইনি এত টাকা পাচার করেছেন? তিনি কি টাকার পরিমাণ উল্লেখ করেছেন? তিনি কি উল্লেখ করেছেন কোন পথে টাকাটা দেশ থেকে বাইরে চলে গেছে বা দেশের ভেতরে আছে? এগুলো একটি পয়েন্টে উল্লেখ করেনি। তিনি সাদা মাঠা ভাবে, রাজনীতিবিদরা, আমিও তো রাজনীতি করি, আমরা যে মাঠে বক্তৃতা দেই, তার কিছু থাকে জনগণকে সন্তুষ্ট করার জন্য। তো এই ধরনের একটি সন্তুষ্ট করার রিপোর্ট উনি তৈরি করেছেন ডক্টর ইউনূস সরকারের জন্য, এবং এই রিপোর্টটি আসলে কেউই গ্রহণ করেনি, এবং এর কোনো যে ভিত্তি থাকে সেই ভিত্তিটিও জি, এর নেই। এই কারণে যে তাতে কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স বলে কোনো কিছু নেই। ইনসিগনিফিকেন্ট ইস্যু নিয়ে, হ্যাঁ, টাকা যদি পাচার হয়ে থাকে, আমি বাংলাদেশের জনগণ হিসেবে টাকা পাচারের বিরুদ্ধে। আমিও চাই কেউ যদি টাকা পাচার করে থাকে তাকে আইনের আওতায় আনা হোক, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এবং তার সুবিচার হোক, এখনই বিচার শুরু হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। এবং আমি তাতে চাইবো এর জন্য যদি আমিও দায়ী হই, যে বিচারে শাস্তি হয় সেটা নেওয়ার জন্য দায়ী আছি। কিন্তু এমন কোন রিপোর্ট তৈরি করবেন না যার কোনো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু বা সাইন্টিফিক ভ্যালু নেই। এমন কোন রিপোর্ট নিয়ে আলোচনা করতে আসলে আমি ইন্টারেস্টেড না।
আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আমরাও চাই যে, যে পরিমাণ অর্থ পাচার হয়েছে বলা হচ্ছে, শ্বেতপত্রে যেটা উঠে এসেছে, সেই টাকাগুলো যদি বাংলাদেশে, যেহেতু তারা উল্লেখ করেছেন, তারা নিশ্চয়ই জানেন কোন দেশে আছে, বাংলাদেশে কোথায়, কোথায় আছে। সেই টাকাগুলো বাংলাদেশে আসলে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ হবে। দেশবাসীর চাওয়া কিন্তু সেই টাকাগুলো যেন কথা ফেরত আসে। দেশবাসীর চাওয়ার সাথে সম্পূর্ণ একমত। এবং আপনি দেখেন, যে সরকারটি শ্বেতপত্রটি প্রকাশ করেছে, তারা এখন জি, রাষ্ট্রীয় ক্ষমতায়, সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তো তাদেরকেই আমি অনুরোধ করব, জি। আপনারা দ্রুত টাকাগুলো ফেরত নিয়ে আসেন এবং কোথায় টাকাগুলো আছে সেগুলো পয়েন্ট করে সবাইকে জানিয়ে দিন। যারা টাকাগুলো পাচার করেছে, তারা, যদি কেউ করে থাকে, তারা দেশের শত্রু, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দলেরও শত্রু, দলের ক্ষতি করেছে তারা। সুতরাং তাদেরকে আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। কিন্তু এমন কোন রিপোর্ট দিবেন না যে রিপোর্টের ভিত্তিতে কোনো গ্রহণযোগ্য কার্যক্রম নেওয়া সম্ভব হবে না। এই ধরনের কোন রিপোর্ট দিবেন না যার মাধ্যমে মানুষকে দোষারোপ করা যায়, মিডিয়া ট্রায়াল করা যায়, কিন্তু কোনো ফলাফল পাওয়া যায় না। এই ধরনের রিপোর্ট আপনারা দেবেন না। আপনার ওকে। সুনির্দিষ্ট ভাবে বলুন, এই ব্যক্তি, এই প্রতিষ্ঠান, এই সংগঠনগুলো টাকা পাচার করেছে, টাকার পরিমাণ এত, টাকাটা এখানে পাঠানো হয়েছে, এবং এই সরকারের দায়িত্ব, দায়িত্ব ছাড়ার আগে এই টাকাগুলো উদ্ধার করা। না হলে তো এই সরকারকেও ব্যর্থতা নিয়ে হয়তো সরে যেতে হবে। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার অনুমতি নিচ্ছি। সেটি হচ্ছে, আমরা আমাদের দর্শক, আমাদের ভ্যালুয়েবল দর্শক যারা রয়েছেন, তাদের কিছু মতামত আমরা এখন একটু পড়ব। আপনিও শুনবেন, আমরাও শুনবো, এবং দর্শকদেরকে আমরা না, তুমি যদি একটু শুরু থেকে কিছু বা, আমাদের প্রিয় দর্শকবৃন্দের মতামত আমাদেরকে দেখাও, আমি একটু পড়ে শোনাই। সৃষ্টি বিডি তিনি লিখেছেন, সেনাপ্রধানের আগমন আগাম অবতরণ এবং তেজগাঁও বিমানবন্দরে ঘটনার বিষয়টি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরুন প্লিজ। আচ্ছা, এটা তো অনেকে কথা বলা বলি করছেন, ইলিয়াস মিয়া, এটা আমরা আলোচনায় ঠিক আছে আসবো। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতারা আওয়ামী লীগকে কমার্শিয়াল দলে পরিণত করেছে। ধন্যবাদ আপনাকে। নেক্সট, খন্দকার ইলিয়াস, ভয়াবহতার শীর্ষে প্রিয় দেশ বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। নেক্সট, মোহাম্মদ খলিল, তিনি বলেছেন, স্যার, আপনার মাধ্যমে হাবিবি মিল্লাত স্যারের কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার কি ঘুরে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। নেক্সট, খলিলুর রহমান খালেদ, তিনি লিখেছেন, হটাও ইউনুস, বাঁচাও দেশ। ধন্যবাদ। মোহাম্মদ মোশাররফ হোসাইন, কিভাবে চোখে চোখ রেখে কথা বলবে, দেখেননি আজকে ভারতের সেনাপ্রধান কি বলেছে? ধন্যবাদ আপনাকে। সবাই কিন্তু খোঁজ খবর রাখে। খন্দকার ইলিয়াস, সমাজের সবচেয়ে মজার বিষয়, উপদেষ্টারা কখন কে কি বলছে তারাই বুঝতে পারে না। ধন্যবাদ আপনাকে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, প্রশ্ন না, মতামত জানাচ্ছেন। রাজু সরকার, তিনি বলেছেন, সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা। ধন্যবাদ আপনাকে। তারপরে শেখ তাজউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে এই করুণ পরিণতি। ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, এরই মধ্যে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। মেড ইন ইসলাম, মাদি ইসলাম, কাটা আন্দোলন, মানে কোটা আন্দোলন থেকে সরকার হটানোর আন্দোলন, মাস্টার মাইন্ড প্ল্যানকারীদের হটাও বাংলাদেশ, হটাও, বাঁচাও বাংলাদেশ। বিডিডিবি, ঠিক আছে। তারপরে দেন আরো 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 অনেকেই আমাদের সাথে আছেন। বাংলাদেশ ইউরোপ, ছাত্র শিবিরের সেক্রেটারি ধর্ষণ ও লুটপাট নৈরাজ্য বিষয়ে মন্তব্য করে বলেন, একটি দল কিছু ঘটলেই বলেন নির্বাচন না হয় এই সমস্যা হচ্ছে, কিন্তু তাদের কর্মীরাই এইসবের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ইউরোপ, আম, তানজিমা রহমান, ইসমাইল ভাই, আমরা ঢাকা শহরের কেউ অনিরাপদ, আ ঢাকা শহরের কেউ অনিরাপদ, নিরাপদে নাই। আচ্ছা, সবাই অনিরাপদ, নিরাপদে নাই। আমাদের মা চলে যাওয়ার পর আমরা এতিম হয়ে গেছি। আমাদের যেন আল্লাহ ছাড়া কেউ নাই। ঘর থেকে আ বেরোতে পারি না। বাচ্চারা স্কুলে যেতে পারে না। কত কষ্টে আছি। ইসমাইল ভাইয়ের উপর আল্লাহ ছাড়া কেউ নেই। মানে আপনি বলবেন, আল্লাহর অন্য কিছু বলে কিনা? হ্যাঁ। জি, আল্লাহ ছাড়া কেউ নাই। হোসনে আরা বেগম, কিছুদিন আগে একজন এমপির নামে ১২,০০০ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট দিলেও শেষমেশ তা পুরো পরিবারের নামে শুধু ২৪ কোটি টাকার মামলা হলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে হোসনে আরা বেগম। জি।
মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো, আমরা আবার মিল্লাত ভাই। মুক্তা মনি অত্যন্ত নম্র ভদ্র স্বচ্ছ প্রকৃতির একজন মানুষ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত মুন্না মহোদয়। আপনার ডাকনাম কি মুন্না? জি। মোস্তাফিজুর রহমান মুজাফফর, মোহাম্মদ মুজাফফর বাংলাদেশে গত 7 মাসে 50 বছর পিছনে চলে গেছে। জি, ধন্যবাদ। দেশবাসী কিন্তু সবকিছুতে সচেতন এবং তারা বিষয়টি নিয়ে ভাবেন। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, সৃষ্টিবিদী প্রফেসর ইউনূস একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টি আওয়ামী লীগ ঠিক করবে। ওনার এমন মন্তব্য করার কারণ কি হতে পারে? বিস্তারিত একটু বিশ্লেষণ করবেন প্লিজ। যে সৃষ্টিবিদির এই কথা দিয়ে আমরা শুরু করি, ঢালি রহমান হাসিনা যদি সঠিক নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতো তাহলে দেশের এই অবস্থা হতো না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যিনি বলেছেন যে প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ নিজেরাই ঠিক করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনার কি মন্তব্য? বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা বাংলাদেশ আওয়ামী লীগই নির্ধারণ করবে। এটা ডক্টর ইউনূস কিংবা অন্য কি কে বললেন? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম দল, 75 বছর বয়স। বাংলাদেশের যত আন্দোলন, সংগ্রাম, গণ অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, সকল কিছুতেই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সেই বাংলাদেশ আওয়ামী লীগকে চাইলে উড়িয়ে দেওয়া যাবে না, কিংবা বাংলাদেশকে অনেকেই নিষিদ্ধ করতে চান অর্বাচীনেরা, সেটাও কখনো সম্ভব হবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাথে সাথে একটা কথা বলে রাখি, যেহেতু সরকার একটি দল বা একটি গোষ্ঠীকে সমর্থন করছেন, এটা সবাই জানেন। আজকে আপনাদের আহ যে দেখতে পাচ্ছেন যে সকলেই সে ধরনের মতামত দিচ্ছে, এবং জনগণ আজকাল খুব সচেতন, তারা খুব ভালো জানেন। যত কিছুই করে থাকুক না কেন, এখন যেটি চাইবে সরকার সেটি হচ্ছে যে অপরাধ থাকুক আর না থাকুক, আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতৃবৃন্দকে এবং 300 আসন ধরে সেই নেতৃত্বদের কোনোভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে দিয়ে সেইখানটিতে তাদের নিজের লোককে জিতিয়ে আনা। কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময়, নির্বাচনের জন্য দুঃসময় ছিল হচ্ছে 1979, যখন জিয়াউর রহমান প্রথম নির্বাচন দেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছিল 25 ভাগ, এবং 2008 সনে আওয়ামী লীগ প্রায় 49 ভাগের কাছাকাছি ভোট পেয়েছিল। আওয়ামী লীগের ভোট সবসময় 35 থেকে 40-এর মধ্যে উঠানামা করে। সুতরাং বাংলাদেশের জনগোষ্ঠীর, এই বৃহৎ জনগোষ্ঠীর কে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচনই আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুখে যে যত কথাই বলুক না কেন, হয়তোবা কাউকে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার চেষ্টা তারা করবেন, কিন্তু তাতেও কতটুকু সফল হবে আমি বলতে পারছি না। তবে এই কথা ঠিক, আওয়ামী লীগ নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এবং এই যে ভুইফোর কিছু দল টল হচ্ছে মাঝে মাঝে, এই দলগুলোর প্রত্যেকটি প্রার্থীর জামানত আসলে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। এটা কি সুতরাং নতুন দলের বাংলাদেশ, কথা বলছেন? নতুন এনসিপির কথা বলেছেন? আমি এনসিপি না, এ পর্যন্ত এই সরকারের সময় প্রায় 16টি দল, এনসিপি সহ 17টি দল প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং আচ্ছা। 54টি নিবন্ধিত দল আছে। আপনি কয়টার নাম জানেন? আমি আসলে খুব বেশি নাম জানি না, যদি রাজনীতির সাথে অনেকদিন সম্পর্কিত। সুতরাং এইসব ভুইফোর সংগঠন দিয়ে বাংলাদেশ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিছুটা, এর বাইরে ভোটের মাঠে কেউ সুবিধা করতে পারবে, এটা আমার মতো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। ওকে, ধন্যবাদ। আমরা আরো কিছু কমেন্টস একটু নিয়ে নিই। মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা দয়া করে বলবেন কি? ধন্যবাদ আপনাকে। নেক্সট মুন্না, আমরা কয়েকটা মতামত মাদি ইসলাম, তিনি বলেছেন কোটা আন্দোলন, হ্যাঁ এটা পড়েছি, এটা পড়েছি। মোহাম্মদ রুবেল, মিল্লাত সাহেবের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগের নেতারা কি আদৌ দেশে ফিরতে পারবে? ধন্যবাদ মোহাম্মদ রুবেল। মোশাররফ হোসেন, কি মাহমুদ সোহেল রানা, এইরকম দুঃশাসন স্বাধীনতার পরে বাংলার মানুষ দেখেনি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নুরুল আমিন গাজী, স্যার বাংলাদেশের বর্তমানে অবস্থা আমাদের কি করণীয়? এই অবস্থায় কি করণীয়? চুপচাপ থাকার সময় মনে হয় শেষ হয়ে গেছে। ধন্যবাদ। মোহাম্মদ লিটন তালুকদার, সিরাজগঞ্জ 2 আসনের সফল সাবেক সংসদ সদস্য আমাদের নেতা হাবিবে মিল্লাত
মুন্না ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে হ্যাঁ, আপনার এলাকার মানুষ মোশাররফ হোসাইন বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা দয়া করে একটু বলবেন। জি, আমরা সেটা কথা বলবো। মোহাম্মদ সোহেল রানা এবং এরপরে আরো কিছু এর মধ্যে কয়েক হাজার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সেটি তো তুমি মন্তব্যগুলো দেখাতে থাকো। নাদিম জনি, শিবির হিজবুতের কাছে যে অস্ত্র আছে তারা কি আওয়ামী লীগের উপর ব্যবহার করবে? তারা সকল জায়গায় চেষ্টা করছে দখল নেয়ার। আমরা খালি হাতে আর মাঠে নামবো, নামলে রক্তের বন্যা বয়ে যাবে। এটি এক ধরনের আশঙ্কার কথা। ফজলুল হক, সীমান্তে গুলি চলছে, গরুওয়ালা মরছে, বুক পাতা বন্ধ হলো না। ধন্যবাদ আপনাকে। হুম। খালিদ হক লাবু, মুন্না ভাইকে লাল সালাম, ধন্যবাদ। এবং মুন্না, তুমি এগুলা দেখে, তুমিও মুন্না, আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেবের নামও মুন্না। আমি আপনাকে বলছি না, হ্যাঁ সরি, আমি এটা এতক্ষণ বুঝি নাই। মুন্না তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নামও মুন্না, ওই জন্য আমি আপনার নামও মুন্না। চুরি ছিনতাই সব পলাতক আওয়ামী লীগের কাজ। কিছুদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেছেন ঢাকার মানুষকে রাতে ঘুমাতে দেবে না। হ্যাঁ, গাজীপুরেই আবার ডাকাতি হয়েছে, সেটার পরেই আমাদের যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। মৃণাল ঢানির সম্মানিত হাবিবে মিল্লাত সাহেব আপনার তৃণমূলের সঙ্গে সংযুক্ত থাকতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিভৎসতা কাকে বলে শুধু বোবার মতো দেখতে হচ্ছে। জি, ধন্যবাদ মিল্লাত সাহেব, সেটির জবাব দিবেন। রিমান রাফি, দেশে গত 17 বছরে বিচারহীনতার স্বাধীনতার সংস্কৃতি ছিল, সেটা এখনো জারি রয়েছে। অতি দ্রুত এই সংস্কৃতিকে বাতিল করতে হবে। দর্শকের ফাঁসি চাই। আচ্ছা, দর্শক সম্পর্কে একটু আপনাকে বলি। সাইফুল ইসলাম, বাংলাদেশের মাদ্রাসাগুলো যে পরিমাণ বেড়েছে, এই দেশের অবস্থা আরো খারাপ হবে। মাদ্রাসা হুজুরগুলো এই দেশে খারাপ অবস্থার জন্য দায়ী। আচ্ছা, শিশু ধর্ষণ, ধর্ষকের সংখ্যা এবং ধর্ষণ করে আবার জিহ্বা কেটে দেয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই জিনিসটা গত ৭ মাসে অনেক বেড়ে গেছে। মানুষ কিন্তু শঙ্কিত। এই বেড়ে যাওয়ার কি কারণ? বিচারহীনতা বা দেশের অস্থিতিশীলতা, কি মনে করেন আপনি? এত বেড়ে যাওয়ার কারণটা কি? এর কারণটি হচ্ছে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা। এটা শুধু বাংলাদেশে না, যে দেশে লোকজন যারা নেতৃত্ব দেয়, যারা ভাবে দেশকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে, তারা প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। কোনো মহিলাকে যদি রেপ করা হয়, আজকাল টিভি টক শোতে দেখেছি অনেক বিএনপির মহিলারা বলেছেন যে সন্ধ্যার পর ঘর থেকে তারাই বেরোতে ভয় পায়। অনেক টিভি ইন্টারভিউ, ইউটিউব ইন্টারভিউতে দেখেছি যে মহিলারা বলছে সন্ধ্যার পর আর বের হই না। এমনকি সরকারের পক্ষ থেকেও সাজেশন দেওয়া হয়েছে যে ২,০০০ টাকার বেশি নিয়ে যেন কেউ না বের হয় এবং মহিলারা যেন ঘর থেকে নাই বের হয়। এবং আজকে যে অদ্ভুত খবরটি দেখলাম সেটি হচ্ছে সাইবার শপিং কমপ্লেক্সে যে সিকিউরিটি গার্ড থাকে, যাদের ট্রেনিং বলে কিছু নেই, তাদেরকেও গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারের ব্যর্থতা কোন পর্যায়ে পড়েছে! এখন তারা ভয়ের সংস্কৃতি তৈরি করে, এই ধর্ষণের সংস্কৃতি তৈরি করে, মব ভায়োলেন্স, মব কিলিং এর সংস্কৃতি তৈরি করে তারা বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিতে চায় যাতে মানুষ এখনো যতটুকু কথা বলছে আর যেন কথা বলতে না পারে, সেই অবস্থায় তারা করতে চায়। আর নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার মাধ্যমে এই জি। ব্যবস্থাটিকে পাকাপোক্ত করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা। আমরা ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে ৩ জনকে মসজিদের ভেতর সম্ভবত আ ভিতরে ৩ ভাইকে জবাই। মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে না? আচ্ছা, হ্যাঁ। রক্তাক্ত অবস্থায় ৩ ভাইকে আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করেছেন। খুবই বীভৎসভাবে হত্যা করেছে। একজনের আ মস্তকবিহীন শরীর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। জিনিসটা নেয়া যাচ্ছে না, অনেকেই নিতে পারছেন না। এবং এই যে এই যে ঢাকা পোস্টে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যা, পেছনে ভয়াবহ কারণ। এই যে ভয়াবহ কারণ। এই যে এই নৃশংসতা, এই বর্বরতা এখানে, এবং অনেকে বলছেন যে এই যে মব ভায়োলেন্স কে উৎসাহিত করে বর্তমান সরকার গত ৭ মাসে কোনো হত্যাকাণ্ডের বিচার করেনি, ভাঙচুর, অগ্নিসংযোগের বিচার করেনি। যে কারণে সারা বাংলাদেশের মানুষ নির্লজ্জ হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং যে যার বিরুদ্ধে পাচ্ছে বা উম খুন ষড়যন্ত্রের সাথে, চুরি, ডাকাতি, সন্ত্রাসের সাথে জড়িত হচ্ছে। এবং এই যে স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কি অধ্যুষিত এলাকা, হ্যাঁ, আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা সেটা। ২ ভাগে হ্যাঁ। বিভক্ত ছিল জেলা আওয়ামী লীগ। আচ্ছা, আমি পুরোটা দেখতে পাচ্ছি না মুন্না।
ঠিক আছে, এটা তুমি দেখিয়ে যাও শুধু। আর সেটি হচ্ছে যে মিল্লাত সাহেব, এখন আপনার কাছে যেটি আমরা জানতে চাই যে এই যে বাংলাদেশে এখন যে ভায়োলেন্স চলছে, ৩২ ভাঙা হয়েছে সারা বাংলাদেশে, শত শত স্থাপনা ধ্বংস করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, আরো হুমকি দেয়া হচ্ছে। আপনার কি কেউ কেউ বলছেন যে সন্ত্রাসীরা তো নিজেরাই ঘোষণা দিয়ে সন্ত্রাস করছে, তাদেরকে তো ধরা হচ্ছে না, তারাই ভাঙচুর করছে, তারাই সরকারে আছে। আপনার এই জিনিসটা কেমন মনে হয়, এই যে এটা একটা দ্বিচারিতা, সন্ত্রাস ডেভিল এইটা হান্টের নামে এইটা যাদেরকে আসলে ধরা হচ্ছে এইটা তারা। আসলে এইটা জি মনে করার কোনো কিছু নেই। এইটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। আপনি দেখুন, বঙ্গবন্ধু ভবন ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেটিকে ঘোষণা দিয়ে ভাঙা হলো এবং সেখানে মিডিয়ার সামনে ঘন্টার পর ঘন্টা, আসলে সারা রাত ধরে ভাঙা হলো। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে কি আছে, আদৌ কোনো মন্ত্রণালয় আছে? আমার তো বিশ্বাস করতে কষ্ট হয়। দ্বিতীয়ত, এই ভাঙার সময় আমরা দেখলাম আমাদের সশস্ত্র বাহিনীর উপস্থিতি এবং তারা সেখান থেকে চলে গেল। জি যদি রাষ্ট্রের কোনো সম্মতি না থেকে থাকে, এটা কি কখনোই সম্ভব হবে আপনি বলুন? কয়দিন আগে জি দেখলাম তানভীর ইমাম, আমাদের একজন সাবেক সংসদ সদস্য, তার বাসার নাম করে 25 বছর আগে যে স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তিনি তার স্বামীর সাথে সে বাসায় থাকেন, টাকা লুট করার জন্য মানুষ গঠিয়ে ছাত্রদের নামে সেই বাসাতে ধ্বংসযজ্ঞ চালালো। সেইখানে আমি আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সবাইকেই দেখলাম। সেই সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীকালে জনগণের চাপে, মিডিয়ার চাপে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি যদি এইভাবে, আমি একটার পর একটা ঘটনা বলতে চাই। আমি কেন বলেছি যে ৭১-এর রাজাকার আর ২৪-এর রাজাকার কাছাকাছি, এজন্যই বলেছি, আমার মনে আছে এই ৭১-এর পরবর্তীকালে ৭৫-এ জাতির পিতার হত্যার পর জেলখানাকে সর্বোচ্চ নিরাপদ জায়গা হিসেবে বিবেচনা করা হয়। তাতেও আমাদের ৪ জন জাতীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তেমনি ভাবে মসজিদ হচ্ছে আমাদের সবচেয়ে পবিত্রতম স্থান রোজার মাস, এবং সেই পবিত্রতম স্থানে যে আমরা যে বাইরে যেগুলো দেখি, যে কোথাও মসজিদের মধ্যে ঢুকে ছুরি মারা হচ্ছে, বিভিন্ন ব্যভিচার করা হচ্ছে, সেরকম অবস্থা করে আমাদের ৩ জন মানুষকে সেইখানে হত্যা করা হলো। এটা আমরা আসলে একবার দেখেছিলাম শুধুমাত্র সিরাজগঞ্জের রায়গঞ্জে, এই গত মাসেই, মানে গত মাসে না, সেটা ঘটেছে বিএনপির আমলে। যশবন্ত রানা সহ ৪ জনকে ওই মসজিদের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল। অর্থাৎ যাদের অভ্যাস আছে, তারা অভ্যাসটি আসলে ছাড়তে পারে নাই। এবং যেহেতু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা, অন্যায় করে পার পাওয়া যায়, সেই জন্য এই কাজগুলোতে উৎসাহিত হচ্ছে লোকজন। জি জি, ধন্যবাদ। আচ্ছা, জনাব হাবিবুর মিল্লাত, একজন ভাই মন্তব্য করেছেন যে সেনাবাহিনী সেনাপ্রধান নির্ধারিত সময়ের ৬ ঘন্টা আগে বাংলাদেশে এসছেন এবং তেজগাঁও বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। এটা কতটুকু সত্য আমি এখনো ক্লিয়ার না, যেহেতু কোনো অথেন্টিক মিডিয়াতে সেটা জানতে পারিনি। আপনি এ সম্পর্কে কিছু জানেন নাকি? আমার এই সম্বন্ধে আসলে কোনো ধারণা নেই। সুতরাং যে আচ্ছা, ব্যাপারে ধারণা নেই সে ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। বলতে পারবেন না। ওকে, আমরা কিছু মন্তব্য আবার নিয়ে নিই। দিনার ইসলাম, দেশে এত অরাজকতা চলছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয় না কেন? একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা অনেকেরই প্রশ্ন, অনেকেরই প্রশ্ন। আর কত অস্থিতিশীলতা দেখলে আমাদের সেনাবাহিনী আপনি এগিয়ে দেখেন আসবে। আপনি দেখেন ব্যাপারটা, এই তো গত ৫ তারিখে, অর্থাৎ এ মাসেরই ৫ তারিখে, মার্চের ৫ তারিখে জেনেভাতে একটা এক পেশে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের জি, যে রিপোর্টটি পেশ করা হলো, এবং সেটাতে আমাদের বর্তমানে যে যিনি আইন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। হুম, উপদেষ্টা তিনি ছিলেন, সাথে মুগ্ধ যে নিহত হয়েছে তার ভাই ছিল। সেইখানে কিন্তু তিনি বলে দিয়েছেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম সেনাবাহিনী যেন এই আন্দোলনে কোনো প্রকার ইন্টারফেয়ার না করে, যার মাধ্যমে সেনাবাহিনী তে যে বাইরে যে আমাদের প্রায় ১০,০০০-এর মতো সেনাবাহিনীর অফিসাররা বিভিন্ন জায়গায় শান্তিরক্ষী বাহিনীর কাজ করছে, তাদেরকে ফিরিয়ে পাঠানো হবে। অর্থাৎ প্রচ্ছন্ন হুমকির মাধ্যমেই কিন্তু এই কাজটি সফলভাবে তারা সম্পন্ন করেছে, এবং তারা বলে আমরা এভাবেই কাজ করি, এনজিওর মাধ্যমে কাজ করি, আমরা প্রথমে গ্রাউন্ড তৈরি করি, তারপরকে হুমকি দেই,
সেই হুমকিতে পরবর্তী কোথাও কোথাও সরকার পরিবর্তন হয়। এবং আপনি যদি দেখেন, দুইজন আমেরিকান প্রাক্তন রাষ্ট্রদূত যারা বাংলাদেশে ছিলেন, তারা কিন্তু জি কাল আজকেই বলেছেন 1-11 আসলে আমাদের ভুল ছিল। সে সময় হয়তো অনেক কিছু করা যেত, এবং তারা স্বীকার করেছেন যে এইভাবেই তারা কাজগুলো করে থাকেন। সুতরাং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ঊর্ধ্বে কোনো দেশই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সংসদে বারবার বলেছেন, বাইরে বারবার বলেছেন। কিন্তু আমরা জনগণ ভেবেছি উনি কেন বলেন? কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি সেই সময় সঠিক কথাটি বলেছিলেন, এবং তার ফল আমরা এখন ভোগ করছি। জি, ধন্যবাদ, ধন্যবাদ দুলাল হোসাইন। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। শেখ তাজউদ্দিন চৌধুরী। এই দেশে তরুণ প্রজন্মকে মাদকের ছোবলে ফেলে এদের মনোজগৎ নষ্ট করে দেয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেন খোরশেদ আলম, মার্চ মাসে আমাদের নেত্রী কি দেশে আসবে? কিছু গুঞ্জন শুনছি, এটা কি সত্যি? এই ব্যাপারে, হ্যাঁ, এই ব্যাপারে আসলে কোনো মন্তব্য করবেন কিনা, এটা অনেকে বলছেন। এই ব্যাপারে কোনো বক্তব্য আপনার আছে? না। এ ব্যাপারে বক্তব্য একটাই, যে আমি অনুরোধ করব যারা এই খবরগুলো দেখেন তারা আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন, আর গুজবে কান দিবেন না। আমি জি, জানি গুজব একটি রাজনৈতিক হাতিয়ার, তবে গুজবে কান না দেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। জি, জি। মোহাম্মদ বদিউজ্জামান, আওয়ামী লীগ এই পরিস্থিতি অনুধাবন করতে পারল না কেন? আওয়ামী লীগের নিরীহ কর্মীদের ভবিষ্যৎ কি? হাবিবে মিল্লাত ভাই কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বদিরুজ্জামান। হ্যাঁ, মিথুন চক্রবর্তী সম্ভবত। আমরা সনাতনের ধর্মাবলম্বী কি এই দেশে বসবাস করতে পারবো না? আমাদের চিন্তা ভাবনা করতে হবে অন্য কোনো দেশে। হ্যাঁ, মাহফুজুল ইসলাম, বাংলাদেশে এখন শেখ হাসিনার বিকল্প নাই। জি, ধন্যবাদ আপনাকে। জুনায়েদ বিএইচ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে কেউ শান্তি দিতে পারবে না। আপনাকে ধন্যবাদ। নেক্সট। এবং আমাদের এরই মধ্যে আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং তারা মূল্যবান বক্তব্য দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। কল্পকথা, মাইকিং করে বলা হচ্ছে মেয়েরা সন্ধ্যার পর বাইরে বেরোবে না। কোনো কোনো এলাকায় মাইকিং করা হচ্ছে সন্ধ্যার পর বেরোবে না। এর রব কাজী। আওয়ামী লীগকে আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষদের আস্থা অর্জন করতে হবে। আওয়ামী লীগ ধর্মপ্রাণ জনগণের শত্রু নয়, তা বুঝাতে হবে। কাজের মধ্যে তা প্রমাণ দিতে হবে। দেশের 92% বেশিরভাগ মুসলিম। জি, ধন্যবাদ আপনাকে। খোরশেদ আলম, আমাদের প্রিয় নেতা কি আমার প্রিয় দেশটা শেষ করে দিল এই হাইজাকার সরকার। ফিরোজ রোজি, চুরি ডাকাতি আতঙ্ক সারা দেশের, বাংলাদেশের মানুষ আজ অসহায়। উৎসবে মেতেছে জামাত বিএনপি। লাকি আহমেদ ভাই, আপনারা এত বড় দল কেন রাস্তায় নামছেন না? ধন্যবাদ আপনাকে। মৃণাল ঢালী, তবে ইউনুস গংদের নৃশংসতার যে পরিকল্পনা ছিল তার কিছুই এখনো বাস্তবায়ন করতে পারেনি। আরো নৃশংসতা হবে? ও মাই গড। এস কে হোসেন, যেদিন গণভবনে নারীর অন্তর্বাস নিয়ে খোলা ময়দানে উল্লাস করেছিল সেই দিন থেকে নারীর স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। লাকি আহমেদ, হ্যাঁ, আমাদের নেত্রী কেন কমিটি করে দিচ্ছে না? দেশ শেষ করে দিচ্ছে ইউনুস আর আর্মির চিফ মিলে। জি, ধন্যবাদ। জুনায়েদ, আচ্ছা, হ্যাঁ, জাহাঙ্গীর আলম খান, সিরাজগঞ্জের মানুষের প্রিয় নেতা মুন্না ভাই একজন ভালো মনের মানুষ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে কথা, মোশাররফ হোসেন, পাকিস্তানের মতো মসজিদে মানুষ হত্যা শুরু করে বাংলাদেশের জঙ্গি দেশ তৈরি করছেন। জি, এটি চলছে। আচ্ছা, এখানে ওই যে কি বলতে চেয়েছিলাম এখন ভুলে গেছি। আচ্ছা, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এখন যিনি আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যিনি আছেন, সব প্রধানদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে কেউ কেউ বলছেন যে মনে করেন না। কারোর সাথে কারো দেখা হয় না, কারোর সাথে কারো কথা হয় না। এই জন্য দেশে আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতি। আপনার কি মন্তব্য? আমি মন্তব্য করার আগে বাস্তব পরিস্থিতি বা বাস্তব অবস্থা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি আপনাকে, বা বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আপনি দেখুন, বিবিসি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছে, সম্ভবত বিবিসি, হ্যাঁ। ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেছিলেন যে জি, বিবিসি আপনি বাংলা। কেন রাষ্ট্র আহ, আপনি কেন রাষ্ট্রপতির সাথে দেখা হয় না বা করেন না, এই ধরনের একটি প্রশ্ন ছিল। তিনি কিন্তু সরাসরি উত্তরে বলেছিলেন, প্রয়োজন হলে যাব, প্রয়োজন না হলে যাওয়ার নেই, নিশ্চয়ই আমাদের সম্পর্ক। তার অর্থটি হচ্ছে, যে সমস্ত ব্যাপারে একজন
যদিও সরকার প্রধান বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ এটা কোন ভাবে সরকার প্রধান হলো এটা আমি আসলে এখনো বুঝতে পারিনি। কেউ কেউ বলে বিপ্লব করে সরকার প্রধান, তাহলে তাদের সংবিধানের অধীনে শপথ নিতে হবে কেন? আর সংবিধানের অধীনে যদি শপথ নিতেই হয়, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পদ বা অন্তর্বর্তীকালীন কথা সংবিধানে নেই। সুতরাং কোন অর্থে তারা শপথ নিলেন, এই প্রশ্নগুলো একদিন না একদিন ভবিষ্যতে উঠবে। সুতরাং আপনি দেখে থাকেন তিনি সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি এই কথাগুলো বলেছেন, তার সাথে কেমন সরকার যায় না। তাকে যখন প্রশ্ন করা হলো যে আহ আহ, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একটি কথা বলেছেন, এর সাথে আপনি একমত কিনা, তিনি বলেছেন তার কথা তিনি বলেছেন, তার কথা তো আমি এন্ডোর্স করতে পারি না। তৃতীয়ত আমরা দেখেছি রাষ্ট্রপতিকে এই 25-30 জন ছেলে 21শে ফেব্রুয়ারিতে দেখেন রাস্তায় দাঁড়িয়ে হইচই করলো, এই তার জন্য তাকে শহীদ মিনারে যেতে দিবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের প্রতি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আপনারা যা বোঝার বুঝে নিন যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর প্রধানের সম্পর্কটি কেমন, আমরা দূর থেকে দেখি এটুকুই বুঝি, হয়তো যারা ভিতরে আছেন তারা একটু বেশি বুঝেন। জি, জি, দৃশ্যত কোনো সম্পর্ক দেশবাসী দেখতে পাচ্ছে না। তাছাড়া রাষ্ট্রপতি এবং আ প্রধান উপদেষ্টা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন। সেখানেও এক ধরনের বিচ্ছিন্নতা আমরা দেখতে পেয়েছি। দুজন আলাদা, আলাদাভাবে সেই ফুল আমেজটি দিয়েছেন। নাই, সেই আমেজটি নাই। আপনি নাই। দেখেন আমাদের 16ই ডিসেম্বরেও কিন্তু মহান মুক্তিযুদ্ধ, যেটা হচ্ছে আমাদের জাতীয় জীবনে জাতি হিসেবে সবচেয়ে বড় অর্জন, সেই অর্জন হচ্ছে 16ই ডিসেম্বর, যেদিন আমরা পাক হানাদার বাহিনীকে তাদের দেশীয় দোসরদের পরাজিত করে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পাই জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই অনুষ্ঠানটিকেও সংক্ষিপ্ত করা হয়েছে। আপনি 7ই মার্চের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, যে বক্তৃতার মাধ্যমে জাতির পিতা বাংলাদেশকে মুক্ত জাতি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছিলেন, সেই দিনও কিন্তু সরকার এভাবে কিছু করা হয়নি। 21শে ফেব্রুয়ারিতে মানুষের যে ঢল নামতো, আতঙ্কে ভয়ে ঘৃণায় মানুষ কিন্তু মানে অনাস্থা প্রকাশ করার জন্য কিন্তু মানুষ, সেই পরিমাণ মানুষ সহজে যায়নি। এবং যারা গেছে সেই বিএনপির বড় বড় নেতাদেরকেও, বিভিন্ন পার্টির বড় বড় নেতাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আমি দেখলাম জি। 21শে পদক দেওয়া হচ্ছে, সেইখানে এই আন্দোলনে যারা সহযোগিতা করেছে এই মাহমুদুর রহমান মান্না সহ অনেককেই ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি। 26শে মার্চ সামনে, দেখি এই সরকার রোজার নাই আবার সবগুলো প্রোগ্রামই হয়তো বন্ধ করে দিবে। তবে আমি 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 একটু যুক্ত করি মুন্না ভাই আপনার সাথে। সেটি হচ্ছে যে আ সেটি হচ্ছে কেউ, কেউ বলছেন যে বর্তমান আপনারা এত কিছু চাচ্ছেন কেন? এত শালীনতা চাচ্ছেন কেন? এত কিছুর অংশগ্রহণ চাচ্ছেন কেন? শহীদ মিনার, বিজয় দিবস, আম ২৬শে মার্চ এগুলো যে আনুষ্ঠানিকভাবে হবে ৭ই মার্চ, এগুলো তো হওয়ার জন্য এই সরকার আসে নাই। স্বাধীনতা দিবস পালন করবে সেটার জন্য তো এই সরকার আসে নাই। বিজয় দিবস পালন করবে এই সরকার সেজন্য তো আসে নাই। শহীদ মিনারে স্মৃতিসৌধ, শহীদ মিনারে ফুল দেবে ২১শে ফেব্রুয়ারি, সেই জন্য তো এই সরকার আসে নাই। সো এগুলা এই তাহলে কি সরকারের এই কাছে আশা সরকার করাটাই এসছে, তাহলে এই সরকার কি এসছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে পণ্য আনার জন্য? কি আছে ভিতরে জানি না। এই সরকার কি এসছে বাংলাদেশে কোনো উপদেষ্টার মতে যে এখন উর্দু ভাষার ইনস্টিটিউট করা দরকার? এই সরকার কি এসছে পাকিস্তানের ইউনিভার্সিটির একজন ভিসি এসে ঢাকা ইউনিভার্সিটিতে এসে তাদের ছাত্রছাত্রীদের উৎসাহী করবে পাকিস্তানে করার জন্য? এই সরকার কি এসছে যাদের হাতে আমাদের 30 লক্ষ মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন সম্বরণ হারিয়েছেন, তাদের সাথে বিনা ভিসায় যাতায়াত করার জন্য, তাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য, তাদের ইয়েস, দেশে পড়াশোনা করার জন্য? এই সরকার যদি জি, সেই জন্য এসে থাকে, এই সরকার যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, ইয়েস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা সমর্থন করেছে, সহযোগিতা করেছে, এবং আমাদের নূতন প্রজন্ম কখনোই এটা মেনে নেবে না। হয়তো 2-4 ভাগ মানুষ এটাতে খুশি হতে পারে, সন্তুষ্ট হতে পারে, কিন্তু বাংলাদেশের 90 ভাগের মানুষ, বেশি মানুষ এ ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। তবে আপনার সাথে আমি আরেকটু যুক্ত করি। কেউ, কেউ বলছেন যে হ্যাঁ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের কথা, যুদ্ধের কথা বলেন।
কোন যুদ্ধের কথা? উনি তো ৭১ উল্লেখ করেন না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এই কথাটা তো তিনি বলেন না। তার মানে পরিষ্কার উনি যুদ্ধ বলতে ২৪-এর যুদ্ধকে বোঝাচ্ছেন। এইটা অনেকে বলেছেন আমার কাছে, আমি তখন চিন্তা করলাম আচ্ছা কথাটা তো ঠিকই। উনি তো ৭১ সাল বলেন না। যেহেতু উনি যুদ্ধের কথা বলেন শুধু, যে যুদ্ধের সময় যুদ্ধ পরিস্থিতির মতো রেডি থাকতে হবে। যুদ্ধের কথা বলেন, যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা বলছেন যে, কেউ বলছেন যে এই যুদ্ধ বলতে উনি ২৪-এর যুদ্ধকে বোঝাচ্ছেন। যাই হোক আমরা সেদিকে আর না যাই। সামির নাথ তিনি বলেছেন, মিল্লাত ভাইকে আমার প্রশ্ন, আওয়ামী লীগ এত বড় সংগঠন, এত নেতাকর্মী সবাই কোথায়? বুঝলাম আপনারা রাস্তায় নামতে পারেন না, অনলাইনে তো অ্যাক্টিভ হতে পারেন। কেন অ্যাক্টিভ হচ্ছেন না? হ্যাঁ, অনেকে কথা বলছেন এখন, আস্তে, আস্তে কথা বলছেন। মৃণাল ঢালী, ব্রিডিয়ার বিদ্রোহ ছিল পরিকল্পিত প্ল্যান। স্বাধীনতার পক্ষকে ধ্বংস করা এবং কনফেডারেশন তৈরি করা। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ মৃণাল ঢালী। মোহাম্মদ আমিন তিনি বলেছেন, দেশটি প্রায় ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে তামাশা দেখছে। দেশটি ধ্বংস হলে কি শুধুমাত্র আওয়ামী লীগের দেশ ধ্বংস হচ্ছে? না। আচ্ছা ঠিক আছে, তিনি প্রশ্ন করেছেন মানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। রাজু সরকার তিনি বলেছেন আগেই ভালো ছিলাম। ধন্যবাদ আপনাকে। আবার কেউ বলছেন, মিল্লাত ভাই আপনার সাথে যুক্ত করি। মোহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার, একটি আওয়ামী লীগের নিরীহ কর্মী শুধু পলাতক বা গ্রেপ্তার নয়, তার সাথে ফ্যামিলিও আজ পথে বসেছে বা লাঞ্ছিত হচ্ছে। এতে কি আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতাদের কিছু করার নেই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফজলুল হক, দেশের ৯৫% মুসলিম, সে দেশে আলেমগণ বেশি ইসলাম প্রচারের চেষ্টা করায় এবং বেশি ফতোয়াবাজ হওয়ার কারণে হানাহানি বেশি হয়, এই জঙ্গিবাদের উত্থান হয়। আচ্ছা আপনাকে একটা কথা বলি, কেউ আবার বলছেন যে ২৪-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আওয়ামী লীগ হারেনি, সারা বাংলাদেশ পরাজিত হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এখন যে অবস্থা মানুষ দেখছে। প্রথমে ২৪-এর যে আন্দোলনটি হয়, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনটি করেছিল, সেই সময় টিভি টক শোতে আমিও বলেছিলাম যে এটি হওয়া দরকার, মুক্তিযোদ্ধার কোটা রেখে বাকিগুলো না থাকার কারণে, এবং তাদেরকে সমর্থন করেছিলাম, প্রকাশ্যেই বলছি। কিন্তু তার অর্থ এই না যে সেই বিদেশি ষড়যন্ত্রে, বিদেশি টাকায় এবং নব্য রাজাকারেরা সরকার পরিবর্তনের জন্য প্রথমে ৯ দফা, পরে ১ দফা ডাক দিবে। দ্বিতীয়ত, আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, এখন বেরিয়ে আসছে সার্জিস আলম শিবিরের মিটিং এ যে বলেছে, স্পষ্ট, প্রকাশ্য, জি। যে তাদের একটা বিশাল ভূমিকা ছিল। গত পরশু ইফতার মাহফিলে, মাওলানা সাইদের ইফতার মাহফিলে, যে তাদের আর এক দক্ষিণাঞ্চলের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, নাকি হাসনাত আবদুল্লাহ, ও নাম হাসনাতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ, সে বলল, সে দেখলাম যে সেখানে দাঁড়িয়ে, আগে অনেক গান শুনতাম, এখন থেকে আল্লামা সাইদির জন্য সে গান গাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্থাৎ জামাতের সাথে সম্পৃক্ততা, শিবিরের সাথে সম্পৃক্ততা, জঙ্গিদের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল। আর আপনি খেয়াল করে দেখবেন, সেই সময়টিতে কিন্তু জেল ভেঙে জঙ্গিরা পালিয়ে যায়। এখনো কয়েকশোর বেশি শীর্ষ সন্ত্রাসী কিন্তু দেশের বাইরে রয়েছে। এই যে অপারেশন ডেভিল হান্ট, এখন যদিও নামটার কারণে তারা অন্য নামে চালাচ্ছে, কিন্তু কাজ একই করছে তারা। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমাদের পুলিশ বাহিনীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তাদের থানা লুট করা হলো, থানায় অগ্নিসংযোগ করা হলো, সেই হারিয়ে যাওয়া অস্ত্রগুলো কোথায়? আমি তো দেখলাম ডেভিল হান্টে, সেই বেগম খালেদা জিয়ার সময় যে অপারেশন ক্লিন হার্টে ১২,০০০ লোক অ্যারেস্ট হয়েছিল, এখন পর্যন্ত এই ডেভিল হান্টের নামে ২০,০০০-এর মতো, যার ৯০ ভাগের বেশি আওয়ামী লীগের নেতাকর্মী। এবং আজকে পত্রিকায় দেখলাম, ইউটিউবে দেখলাম, এলাকায় এলাকায় ছাত্রলীগের লিস্ট তৈরি করা হচ্ছে। এবং আরো শুনলাম, যারা ক্যান্ডিডেট হতে পারবে, বিশেষ করে লোকাল নির্বাচনের জন্য বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে। এই কাজগুলো করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাজ্য, যার প্রমাণ আজকে যদি দেখে থাকেন, আপনি যদি ইউএস ওয়েবসাইটে যে দেখতে থাকেন, দেখবেন যে ইউএস লেভেল 3 সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে তাদের জন্য। অর্থাৎ তাদের বাংলাদেশে ভ্রমণ এবং বাইরে যাওয়ার জন্য তাদেরকে মোটামুটি একটা অ্যালার্ট করে দেওয়া হয়েছে না যাওয়ার জন্য, এবং যাতে রাত্রে না বেরোয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। সুতরাং আর বিচার ব্যবস্থার কথা কি বলবো? আমার নামে আমরা তো ভুয়া মামলা, গায়েবী মামলা, অনেক বক্তৃতা টিভি টক শোতে শুনেছি, বাক স্বাধীনতার কথা শুনেছি, অথচ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি।
আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি, অথচ বাংলাদেশের মেইন স্ট্রিম কোন মিডিয়া, টিভি, নিউজ পেপার, রেডিও কোনো আওয়ামী লীগারদের ডাকতে সাহস পায় না। কারণটি হচ্ছে কখন না এসে সেই মব ভায়োলেন্স করে তাদের টিভি স্টেশনটি গুড়িয়ে দেয়, যেমন প্রথম আলো, ডেইলি স্টারকে গুড়িয়ে দেওয়ার হুমকি প্রায় দেওয়া হচ্ছে। সুতরাং আপনি দেখেন বাক স্বাধীনতা সংকুচিত হতে হতে কোথায় চলে গেছে। আমি একটা কথা বলি, আমার ব্যক্তিগত কথা বলি, সেটি হচ্ছে বিচার ব্যবস্থা সম্বন্ধে। আমি বলছিলাম গায়েবী মামলার কথা, আমি বলছিলাম মিথ্যা মামলার কথা, কথাগুলো কিন্তু সব অসত্য নয়। আমার নামে 6টি মামলা দায়ের করা হয়েছে। 4 আগস্ট সিরাজগঞ্জে 30 জন মারা গেছে, তার মধ্যে বিএনপির 15 জন, পুলিশ আর বাকি আওয়ামী লীগের। তাদের নামে একটি মামলা হয়নি, ওই 3টি বিএনপির নামে মামলা হয়েছে। 1 নাম্বার আসামি করা হয়েছে আমাকে। অথচ সেই দিন আমি সিরাজগঞ্জে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, এবং তার প্রমাণগুলো আমার কাছে আছে, ভিডিও ফুটেজ থেকে শুরু করে যেখানে আমি ছিলাম সেগুলো আছে। এরপরে আমার নামে আরেকটি মামলা দেওয়া হলো, সেটি হলো একজন জামাত ইসলামের কর্মী আমার নামে মামলা দিল, আমাকে 1 নাম্বার আসামি করলো। কি মামলা? যে আমার নেতা কর্মীরা তাকে ধরে নিয়ে গেছে, আমি যে বলছি পায়ে গুলি করে দাও। তো ঘটনাটি কি ছিল? ঘটনাটি ছিল তাকে পুলিশ বাহিনী অ্যারেস্ট করে এবং তার পায়ে গুলি করে কিনা আমি জানি না, যদি গুলি করেও থাকে সেই জন্য তারা এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি, ডিবিওসি সহ, কনস্টেবল সহ 11 জনের বিরুদ্ধে তারা প্রথমে মামলাটি করে। যখন পুলিশ মামলাটি গ্রহণ না করে তখন ওই মামলাটিতে আমার নাম দিয়ে 1 নাম্বার আসামি করে দেওয়া হয়। আচ্ছা। এরপরে আরো মজার ব্যাপার আছে, শুনে নেন, আর দুটো ঘটনা বলবো। জি, জি, জি। মামলা কিভাবে করা হচ্ছে এবং কিভাবে নিরপরাধ ব্যক্তিদের মামলায় ফাঁসানো হচ্ছে বিএনপি জামাত ষড়যন্ত্র করে। আপনাকে আরেকটা মামলার কথা বলি। 2014 সনে সিরাজগঞ্জে যুব বিষয়ক সম্পাদক আমাদের জেলা উপজেলা যুব আওয়ামী লীগের, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। সেই সময় কথিত র্যাবের বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয় এবং সে ব্যাপারে মামলা হয়, মামলা খারিজ হয়ে যায়। তার স্ত্রী এবং মা এবং এলাকার বিএনপি নেতারা সেই সময় বড় বড় পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছে ঢাকা থেকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাব উঠিয়ে নিয়ে গেছে, এবং এই ধরনের অনেক কথাবার্তা পত্রিকায় বলেছে। সেই ঘটনাতে এত বছর, 14 বছর পরে এসে, 11 বছর পরে এসে আমাকে 1 নাম্বার আসামি করে খুনের মামলাটি দিয়ে দেওয়া হলো এবং সাথে চাঁদাবাজির মামলা। আর লাস্ট সবচেয়ে হাস্যকর, সেটি হচ্ছে বিএনপি 28 অক্টোবর 2023 সেই দিনটিতে ঢাকায় একটি সর্বশেষ জনসভা করে এবং পুলিশের সাথে সংঘর্ষের কারণে জনসভাটি ভেস্তে যায়। সেই মামলাটিতে সেই দিন আমি সিরাজগঞ্জে ছিলাম, জাতীয় পত্র পত্রিকা খবরটিতে আমি ওইখানে ছিলাম। সেখানেও 13টি নাম সিরাজগঞ্জ থানায় এসছে এবং সেখানে আমি 1 নাম্বার আসামি। কারণটি কি জানেন? প্রথমত হচ্ছে যেহেতু বিচার ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, যে যার মতো করে করছে। বিশেষ করে বিএনপির বড় বড় নেতা, সিরাজগঞ্জের বড় নেতা আছেন, তিনি নিজেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাহীন করতে এবং যারা তার অপোনেন্ট হিসেবে শক্ত মাটির উপর দাঁড়াতে পারে তাদেরকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে নির্বাচনে রাখার চেষ্টা করছেন। এই তো কাজগুলো রাখা যায়। বাংলাদেশে হচ্ছে। আশা করেছিলাম যে এইগুলো, এই যে ইউনাইটেড নেশনস এর যে রিপোর্ট হলো, আমরা নিজেরাও সেই সময় অ্যাপ্লাই করেছি, আমরা নিজেরাও বলেছি আমাদের ইন্টারভিউ নেন, কিন্তু তাদের এক পেশি রিপোর্ট। আমি প্রথম দিকেই অ্যাপ্লাই করেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু সেটি আমার জন্য হয়নি, এক পেশি রিপোর্ট হয়ে গেল। সিরাজগঞ্জে এই জেলাতে একটি রিপোর্ট আছে, সেটি 30 জন পুলিশকে হত্যা করা হয়েছে, 30 জন মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 15 জন পুলিশ, এবং ওই সময় সরকার ইনডেমনিটি দিয়ে দিয়েছে। আমার বাড়ি সহ ওই এলাকার এমপি জান্নাত আলী হেনরির বাড়ি সহ তৎকালীন এমপি প্রায় 500 বাড়িঘর এবং সরকারি অফিস আদালত পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, মামলা হয়নি। হুম, জি। অন্তত 100-5 আহত হয়েছে আমাদের নেতাকর্মী, মামলা হয়নি। জি। অথচ প্রায় 100 কোটি টাকার উপরে সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা নেওয়া হয়নি, একটা জিডিও করার সুযোগ দেওয়া হয়নি। তবে আসার কথা একটি, যে ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয় না, একদিন সুযোগ আসলেই মামলাগুলো হবে এবং যারা আচ্ছা, অপরাধী ভিডিও ফুটেজ দেখেই হবে, কাউকে মিথ্যা আচ্ছা। মামলায় জড়ানো হবে না। জি, জি, ধন্যবাদ। না, কাউকে মিথ্যা মামলায় জড়ানো হবে না। আপনাদের সময়েও বলা হয়েছে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আর আমি বলেছি আরেকটি তো, আমি স্বীকার করেছি তো, আমি তো প্রথমে আচ্ছা, স্বীকার করে নিয়েছি যে আমাদের সময় হ্যাঁ, শুনেছি। কিন্তু আমার মতো 6টা মামলায় আসামি করা হয়েছে যারা একটা শতভাগ মিথ্যা মামলা করা হয়নি, আচ্ছা। এখন শতভাগ আপনাকে মিথ্যা। বলি
এখন আপনাকে বলি, আপনার তো খুশি হওয়ার কথা। আপনি ১ নাম্বারে আছেন এবং আপনার বিরুদ্ধে মামলা খুব কম হয়েছে, মাত্র ৬ টা। আচ্ছা, জেরাই খান পান্না তিনি দুঃখ করে বলেছেন তাকে আসামি করা হয়েছে ৯৪ নাম্বারে এবং তিনি সেটার প্রতিবাদ করেছেন খুনের মামলায়। খুনের মামলায় তিনি ৯৪ নাম্বার আসামি হতে উনি খুশি হননি। উনি খুব কষ্ট পেয়েছেন। কেন তাকে আমিও ১ নাম্বার করা হইল না? আমিও কিন্তু আমিও বিএনপি, স্থানীয় বিএনপি এবং জামাতকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমার প্রতি তারা আপনাকে অবিচার ১ করেনি। নাম্বার ১ নাম্বারই করেছে তারা। আমি খুশি গুড, আছি গুড, তাদের গুড, প্রতি। তারা গুড, যদি গুড। ২৫, ৩০, ৫০ নাম্বারে করতো তাহলে আসলে আ বেইজ্জতি হয়ে যেতাম। আপনাকে অবমূল্যায়ন করা হতো। জি, ঠিক আছে, আপনাকে মূল্যায়ন অবমূল্যায়ন। করেছে। আচ্ছা, এরব কাজেই কংগ্রেস অসাম্প্রদায়িক কিন্তু ধর্মহীন নয়। কংগ্রেসের নেতারা হিন্দু ধর্ম ও ধর্মীয় রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল। ধন্যবাদ আপনাকে। আ আরো কিছু মন্তব্য নিয়ে আমরা শেষের দিকে শেষ মন্তব্য আপনার শুনবো। কোনো প্রশ্ন আমরা পাই কিনা। মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা দয়া করে কি একটু বলবেন? সেনাবাহিনীর ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। ডেভিল হান্ট চালাচ্ছেন তারা। এখন বন্ধ আছে হয়তো বা অন্য নামে চলছে। রহিমউদ্দিন সবুজ, ডাক্তার ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংস করেছে। শেখ হাসিনা আবার দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ বদিরুজ্জামান তিনি লিখেছেন, বাংলাদেশের এই নাজুক পরিস্থিতির জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলগত চরম ভুল ছিল কিনা। ধন্যবাদ আপনাকে। এখানে একটা কথা বলি, আপনাদের নেতৃত্ব মাসুদ রানা, স্বৈরাচার হাসিনা, শেখ হাসিনা গণহত্যাকারী, আপনাকে একটা কথা বলি, আপনাদের নেতৃত্ব তখন বলেছেন জুলাই আগস্টে যে একটা জঙ্গি হামলা হচ্ছে অথবা জামাত শিবির চক্রান্ত করে আন্দোলন করছে এবং কারা কারা জড়িত ছিল সবই বলেছেন, কিন্তু দেশবাসীও বিশ্বাস করেনি। আপনারা কি বিশ্বাস করেছিলেন? প্রথমত, আমাদের যে কোনো সরকার চালাতে ভুল হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার চালিয়েছে লম্বা সময় ধরে। ভুল ভ্রান্তি ছিল না এটা যদি কেউ বলে সেটা ভুল বলা হবে। অবশ্যই ভুল স্বীকার করি এবং ভুলের যদি খেসারত দিতে হয় সেটা রাজি আছি, কিন্তু সেটার চেয়ে ভালো কিছু হলে না মানুষ মনে শান্তি পাবে। বাংলাদেশের যে অবস্থায় জননেত্রী শেখ হাসিনা ৫ই অগাস্ট রেখে গেছেন, তার চেয়ে যদি কোনো সেক্টরে বিন্দুমাত্র উন্নয়ন হতো তাহলে আমি মনে করতাম জনগণ শান্তিতে আছে, সুখে আছে। আমরা তো আজকাল শুনছি শেখ হাসিনাই ভালো ছিল। যাই হোক, যে কথাটি বলছিলাম, অবশ্যই দলীয় ভুল স্বীকার করে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র কয়েকজন নেতার দল না, এর শিকড় জি, প্রথিত আছে প্রত্যেকটি গ্রাম মহল্লার একদম তৃণমূলের শিকড়ের মধ্যে। সুতরাং এই পার্টিকে ইচ্ছে করলেও কেউ উপড়ে ফেলতে পারবে না। জি, জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল হক তিনি লিখেছেন, ডক্টর ইউনূসই পারেন বাংলাদেশে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। হ্যাঁ, কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস সাহেবকে যদি শান্তি পুরস্কার পুরোটা দেয়া হতো তাহলে হয়তো তিনি বাংলাদেশের সবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেন। তাকে অর্ধেক শান্তি পুরস্কার দেয়া হয়েছে। অর্ধেক পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক পেয়েছে প্রফেসর ইউনূস। তিনি যদি পুরোপুরি একটা শান্তি পুরস্কার পেতেন, বাংলাদেশে তিনি শান্তি প্রতিষ্ঠা করতেন। মোহাম্মদ হাসান, বর্তমান সরকার এই দেশটাকে ধ্বংস করে দিল। জি, কাজী মারুফ মাহফুজ, আমার ভাই, আমার প্রশ্ন, যখন প্রধান উপদেষ্টার মত বিনিময় অনুষ্ঠান করে রাজনৈতিক দলের সাথে, তখন হেফাজতে ইসলাম কেন থাকে ওখানে? তারা কি কোনো রাজনৈতিক দল? হুম। তারপর দিনার ইসলাম, দেশে এত অরাজকতা চলছে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা নেয় না কেন? একটু বলবেন প্লিজ। জি, ধন্যবাদ। মাহফুজ ইসলাম আরেকবার প্রশ্ন করছেন, ধর্ষণের রাজ্য মহাজনের দেশ। ধন্যবাদ আপনাকে। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাইতে থাকো। আমাদের দিনার ইসলাম, অধিকার হাঙ্গার ও বেলাকি $29 মিলিয়ন খেয়ে ফেললো। কেউ কিছু বলছে না। হ্যাঁ, অধিকারের দুজনকে তো পুরস্কৃত করা হয়েছে, দুজন এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন। আর হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান। আর এখন বেলার তো উপদেষ্টাই আছেন। নওশাদ কাজল, আওয়ামী লীগ কি জুলাই আগস্টের ম্যাসাকারের জন্য ক্ষমা চাইবে কি? কি ম্যাসাকার হয়েছে সেটি কিন্তু বেরিয়ে আসবে। অনেকে বলছেন যে আমরা নিজেরা গুজব ছড়িয়েছি, কেউ কেউ বলছেন নিজেরা হত্যা করেছি, পুলিশ কয়জনকে হত্যা করেছে সেটাও আসবে। রিচার্ড খান, ঢাকা ক্যান্টনমেন্টে ১২ জন সেনা কর্মকর্তা আটক করেছে। ঢাকা ক্যান্টনমেন্ট ১২ জন সেনা কর্মকর্তা আটক করেছে, এটার বিষয়ে কিছু বলুন। এইটা আহ, এই মুহূর্তে বলাও ঠিক হবে না। এই মুহূর্তে আপনি জানেন কিনা কিছু, আমি কিছু জানি না। আমি সাধারণত গুজবে কান দেই না। গুজবে কান্দে না। আবু নোমান ভাই, দেখা করার জন্য কেন আসছেন? লুটপাট করার জন্য শপথ করতে
শুনতে কি লাগছে উনি এখন কি বলে আপনি মোড়ল, আচ্ছা ঠিক আছে। মুক্তামণি ৭ মাসে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আগেই ভালো ছিলাম। মুক্তামণি আপনাকে ধন্যবাদ। এবং ফিরোজপুর নিউজ সাধারণ শিক্ষার্থীদের একটা প্রশ্ন করা উচিত কি? এই বাংলাদেশ উচিত কি এই বাংলাদেশ দেখতে চাইছিলেন? হ্যাঁ, তারা এটাই দেখতে চাইছিল এবং সেটাই হচ্ছে। মেটিকুলাস ডিজাইন এবং রিসেট বাটন পুশ করার পর আফটার পুশ আপনারা সবকিছু এখন দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আচ্ছা, আমাদের মুন্না ভাই, সরি, মিল্লাত ভাই, আপনি আবার একটু বলবেন আমাদের শেষ কনক্লুডিং একটা স্পিচ যদি আপনি দেন ২-১ মিনিটের মধ্যে। জি, আমাদের দর্শক অনেক প্রশ্ন করছে। দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ধন্যবাদ। এখন অনুষ্ঠান কিন্তু শেষ হয়নি। আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন। বিদ্যুৎ উন্নয়ন হয়েছে জনাব? হ্যাঁ, অনেক বিদ্যুৎ উৎপাদন হয়েছে নাকি এখন? আচ্ছা, ঠিক আছে। প্লিজ একটু বলুন। জি, মিল্লাত ভাই। আহ, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, দর্শকদেরও ধন্যবাদ। আপনি দেখুন যে বাংলাদেশ যখন জননেত্রী শেখ হাসিনা 5 তারিখে দেশ ছেড়ে চলে যান, তখন নিরুপায় মানুষজন আশা করেছিল ডক্টর ইউনূস দায়িত্ব নিলে হয়তোবা দেশে শান্তির সুবাতাস বইবে, সুবিচার আসবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, দ্রব্যমূল্য কমবে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন সহ মানুষের জীবনযাত্রা উন্নয়ন হবে। যে সমস্ত ভাতাভোগী মানুষরা ছিল তাদের হয়তো ভাতা বাড়বে, এবং সব দিকেই সকল ক্ষেত্রেই একটা সুব্যবস্থা, সুশাসন অ্যাটলিস্ট শুরু হবে বলে মানুষ ধারণা করা হয়েছিল, এবং তাকে নিরপেক্ষ ভাবা হয়েছিল। কিন্তু এই 7 মাসের মাথায় এসে সকলেই সেটিকে অনেক আগে ধাক্কা খেয়েছেন এবং রিয়ালাইজ করতে পারছেন যে আশা উদ্দেশ্য নিয়ে ছাত্রদেরকে কেউ কেউ সমর্থন করেছিল, তারা সেই সমর্থন প্রত্যাহার করে তারা উল্টো দিকে এখন কথা বলছেন। আপনি যদি সাধারণ মানুষের মতামত শুনুন, তাহলে দেখবেন যে এই সরকারের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়। সুতরাং আমরা মনে করি এই মুহূর্তে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে, যারা সত্যিকার অর্থেই নির্দলীয়, একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যার মাধ্যমে, অতীতে নির্বাচন অনেক ভুল ত্রুটি ছিল, নির্বাচন অনেক ত্রুটি ছিল, সেগুলো বাদ দিয়ে একটি সঠিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে হবে। এবং সেই নির্বাচনে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, রাষ্ট্র সংস্কারের যতগুলো কাজ আছে 5 বছরের দায়িত্বপ্রাপ্ত সেই দলটি বা দলের জোটটি সেই কাজটি করবে। এখন এটাই হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের জনগণের চাওয়া। এর বাইরে জি। আসলে কিছু নেই, কারণ এই সরকার 7 মাসে কোনো সংস্কার করতে পারে নাই, শুধু ক্ষমতার দীর্ঘায়িত করছে। ভবিষ্যতেও কোনো সংস্কার করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আপনারা আমাদের কনক্লুডিং স্পিচ আমাদের আজকের অতিথি দিয়েছেন এবং দর্শক মণ্ডলী আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেশে বিদেশ থেকে যারা আমাদেরকে কমেন্টস করেছেন, মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো, এখনো আমি ক্লোজিং দিব। সেটি হচ্ছে যে হ্যাঁ, আপনার কথার সাথে মিলিয়েই আমি একটা বলতে চাই যে হ্যাঁ, আমাদের দেশে বিদেশে বাংলাদেশের ভাই মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের আকাশচুম্বী একটা ধারণা ছিল যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেন বাংলাদেশের জন্য খুব ভালো হবে। এবং সেই সুযোগ তিনি পেয়েছেন এবং তিনি বিমানবন্দরে ১ম দিন নেমে যে ভাষণটি দিয়েছিলেন যে একটা পরিবার গঠন করতে চাই, একটা পরিবার নিয়ে বাঁচতে চাই। সেটি এখন ডে বাই ডে মানুষ বুঝতে পারছে একটা পরিবার বলতে তিনি দেশের অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে বাকি অর্ধেক নিয়ে তিনি পরিবার গড়তে চাচ্ছেন। সেই পরিবার কিন্তু আসলে গঠিত হবে না, সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে না। তার পাশাপাশি আবার কেউ বলছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসেই যদি বলতেন, "ভাইরে এত হাঙ্গামা বুঝি না, রাজনৈতিক দল-টল বুঝি না, দেশের মানুষের শান্তি চাই। এত ওএসডি করতে হবে না, এত পদত্যাগে বাধ্য করতে হবে না, এতজনকে চাকরিচ্যুত করতে হবে না। আপনারা সবাই দেশের জন্য কাজ করুন। এই দেশটাকে আমরা যাতে সাজাতে পারি, সবাই আমরা একত্রিতভাবে কাজ করতে চাই।" বাকি মানুষগুলো সবাই আপ্লুত হতো এবং উনার হয়েই কাজ করত। কিন্তু সেই জিনিসটা তিনি মিস করেছেন। তিনি দেশের মধ্যে একটা ডিভিশন তৈরি করেছেন দেশের মানুষের মধ্যে। যে কারণে বাংলাদেশে আজকে এত বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক।
দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক এবং দেশে যে ধর্ষকের সংখ্যা, বীর্যবান পুরুষের সংখ্যা বেড়ে গেছে হঠাৎ, বীর্যবান ধর্ষকের সংখ্যা বেড়ে গেছে, এর তীব্র নিন্দা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। মিল্লাত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। টক শো ডায়ালগ ফর ডেমোক্রেসি, ডিডি।